হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? কলকাতার দুর্গাপুজো কিন্তু শুধুমাত্র দুর্গাপুজো নয়। কলকাতার দুর্গাপুজো আসলে হচ্ছে শিল্পের একটা বিশাল বড় আকাশ, আর সেই আকাশই আমাদের মাঝখানে অনেক সময় সৃষ্টি করে হচ্ছে বিস্ময়ের অনেক বড় বড় প্রশ্ন। আর সেই বিস্ময়ের খোঁজে কিন্তু আমরা চলে এসেছি গৌরীবেড়িয়া সার্বজনীন। সত্যি বলতে কি, গত বেশ কিছু বছর ধরে কলকাতার পুজো যে মাত্রায় পৌঁছেছে বা যে জায়গায় পৌঁছেছে, তার পেছনে কিন্তু শিল্পের একটা বিশাল বড় অবদান রয়েছে। আজকে তোমাদের সামনে সেখানে যে শিল্পটা তুলে ধরবো, সেই শিল্পটা তোমাদেরকে চমকে দেবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গৌরীবেড়িয়াতে। হ্যাঁ, এই দিকে হচ্ছে হাতিবাগান, আর এই যে অরবিন্দু সেতু দেখতে পাচ্ছ, এটা ধরে তোমরা চলে যেতে পারো সোজা উল্টোডাঙ্গায়। তো উল্টোডাঙ্গা হোক বা হাতিবাগান, পৌঁছে যেতে পারো গৌরীবেড়িয়া সার্বজনীন। ওদের এই বছরের ভাবনা তোমাদেরকে মনে সৃষ্টি করবে হচ্ছে বিশাল বড় বিস্ময়ের। কেন আমি বলছি? কারণ হচ্ছে প্রায় কম করে 10 থেকে 30 হাজার ইট দিয়ে তৈরি এই যে মণ্ডপ, এই মণ্ডপের যে ইটগুলো রয়েছে, সেই ইটগুলোর জাস্ট আমি একটা ক্লোজ লুক তোমাদের দিচ্ছি। জাস্ট দেখো, প্রত্যেকটা ইটের মধ্যে কিন্তু এইভাবে কিন্তু তোমার যে বিভিন্ন স্থাপত্য ভাস্কর্য আমরা বিভিন্ন মন্দিরে গেলে দেখতে পাই পাথরের মধ্যে, সেই জিনিসগুলো কিন্তু ওরা তৈরি করেছে হচ্ছে এই ইটের মধ্যে। এবং প্রত্যেকটা ইটের মধ্যে দেখো আমাদের ভারতীয় সংস্কৃতির একটা কিন্তু ছাপ তোমরা দেখতে পাবে আর কি। এইভাবেই কিন্তু এরকম প্রচুর ইট দিয়ে কিন্তু ওদের এই বছরের মণ্ডপ গড়ে উঠছে। বুঝতেই পারছো যে কত ইটের সমাহারে এই বিশাল জায়গা জুড়ে মণ্ডপ হচ্ছে। হ্যাঁ, মানে তোমরা অবাক হবে যে এইগুলো কিন্তু পুরোপুরি পাকাপাকি একটা গাঁথনি। ঠিক আছে, এই দেখো না, এই যে সিমেন্ট এখানে যেরকম ব্যবহার করা হচ্ছে, সিমেন্ট দিয়ে কিন্তু ইটের যে গাঁথনি, সেই গাঁথনিগুলো গড়া হয়েছে। এবং ইট গেঁথে গেঁথে কিন্তু এই ধরনের বিভিন্ন যে আর কি স্থাপত্য শৈলী আর কি, সেইগুলো কিন্তু এরকম তৈরি করা হয়েছে। ওইদিকে তোমরা একটা দেখতে পাচ্ছ, এইদিকে যেরকম রয়েছে, আমার এই হাতের এই অংশও কিন্তু রয়েছে আর কি। তবে আমাকে যেটা সব থেকে বেশি মানে মন্ত্রমুগ্ধ করে দিয়েছে, সেটা হচ্ছে যে আমি প্রবেশ করার পরেই দেখলাম ইটের মধ্যে এই ধরনের যে সমস্ত জিনিসপত্র রয়েছে, যেগুলো আমাদের প্রাচীন যে মন্দির রয়েছে, সেই মন্দিরগুলোতে গেলে আমরা দেখতে পারি যে এরম ধরনের অনেক স্থাপত্য শৈলীর জিনিসপত্র থাকে, কিন্তু সেগুলো করা হয় পাথর কেটে, কিন্তু এইখানে করা হয়েছে কিন্তু ইট কেটে, যেটা কিন্তু সত্যি অনবদ্য লাগছে। ঠিক আছে, মানে এই মণ্ডপটি আমার চোখে তো কলকাতার বুকে এই বছরের দেখা একটা বিস্ময় বটেই। এই যে অংশটা রয়েছে, তার সামনে দেখছি একটা নৌকোর মতো ডিজাইনের একটা কিন্তু এরকম জিনিস করা হচ্ছে ইটের গাঁথনি দিয়েই। ঠিক আছে, এই যে এই অংশে চলছে ইটের সেই গাঁথনি। এই যে এখানে দেখতে পাচ্ছ যে ওই ধরনের যে ইটগুলো রয়েছে, যেগুলোর মধ্যে কিন্তু ওই বিভিন্ন যে স্থাপত্য শৈলী আর কি করা রয়েছে আর কি, সেই ধরনের ইটগুলোকে কিন্তু এইখানে গাঁথার কাজ চলছে। এই যে গেথে কিন্তু একটা এরকম স্ট্রাকচার দেওয়া রয়েছে। তারপর আমরা গিয়ে প্রবেশ করবো হচ্ছে মূল মন্দিরে। এই হচ্ছে কিন্তু মূল যে মাতৃ গর্ভগৃহ, সেটা ভেতরে যে প্রতিমাটা রয়েছে, সেটা কিন্তু তোমাদেরকে আরো বিস্ময়ে ভরিয়ে তুলবে, কারণ পুরো প্রতিমাটা ইটের তৈরি। বাট তার আগে বাইরের অংশে যে সমস্ত কাজগুলো রয়েছে, সেগুলো তোমাদের দেখাচ্ছি কতটা নিখুঁতভাবে বিষয়টা করা হয়েছে, যেটা কিন্তু দেখতে বেশ অন্যরকম লাগছে। হ্যাঁ, মানে এই অংশ আমি যে ইটের ব্যবহারগুলো দেখছি, সেখানেও কিন্তু এই ধরনের বিভিন্ন কারুকার্য পরিলক্ষিত হচ্ছে আর কি। এই দেখো, যেমন এখানে আমি হরগৌরী দেখতে পাচ্ছি একসাথে। ঠিক আছে, আরও কিন্তু এরকম বিভিন্ন জিনিসপত্র কিন্তু তোমরা এইখানে দেখতে পাবে। ঠিক আছে, এই যে এখানে যেমন দুর্গা মহিষাসুরকে বধ করছে, সেরকম একটা স্ট্রাকচার রয়েছে। তো এই ধরনের জিনিসপত্র কিন্তু এখানে প্রচুর পরিমাণে রয়েছে আর কি। এবং এইগুলো আমরা যখন দেখবো, দেখতে দেখতে কিন্তু আমরা কিন্তু প্রবেশ করব হচ্ছে মূল যে মণ্ডপ রয়েছে, যেখানে মাতৃ প্রতিমা রয়েছে সেইখানে। এবং এখানে এখনো শিল্পীরা কাজ করছে। এখানে একটা কাঠের পাটাতনের স্টেজ রয়েছে, এবং এই অংশে কিন্তু এই পুরো ওয়ালটা তোমরা দেখতে পাচ্ছ, বেশ সুন্দর করে কিন্তু এইখানের এই ডিজাইনগুলো করা হচ্ছে সিম্পল ইট দিয়ে, ইটের গাঁথনি দিয়ে। বিস্ময়কর দুর্গা প্রতিমা, ওয়াও, কি না, মানে এত সুন্দর হতে পারে বাংলার শিল্প ভাবতেই পারা যায় না। ইট দিয়ে প্রথমে কিন্তু একটা বিশাল বড় গাঁথনি নির্মাণ করা হয়েছিল, এবং সেই গাঁথনিটার মধ্যে কিন্তু খোদাই করে এই দুর্গা মূর্তিটাকে বার করা হয়েছে, এবং সেটা কতটা অ্যাকুরেট আর কতটা সুন্দর লাগছে জাস্ট দেখো। একদমই ভেবো না কিন্তু যে মানে খুব সহজ এই বিষয়টা, কারণ প্রথমে হচ্ছে ইটের গাঁথনি। এই যে পুরো অংশটা দেখো, নিচের অংশটা দেখলেই বুঝতে পারবে ইটের কিরম গাঁথনি রয়েছে, এবং সেই গাঁথনিটা দিয়ে পুরো এই অংশটা অবধি কিন্তু গাঁথা হয়েছিল। গাঁথার পর তারপর কিন্তু খোদাই করা হয়েছে, ঠিক যেভাবে পাথর খোদাই করে আগেকার দিনে মন্দির নির্মাণ করা হতো না, ঠিক সেইভাবে কিন্তু ইটের গাঁথনিটাকে খোদাই করে এই অপরূপ বিস্ময়কর দুর্গা প্রতিমা করা হয়েছে। হ্যাঁ, মানে এই প্রতিমাটা কিন্তু এই বছরের বিস্ময় আমি বলবো কলকাতার বুকে। নিচে যেরকম আমি গণেশকে দেখতে পাচ্ছি একদিকে কিন্তু কার্তিক রয়েছে, আর মহিষাসুর একদম মায়ের পায়ের তলায় আর কি রয়েছে।
আর এই অংশে কিন্তু মায়ের এই যে ত্রিশূলটা রয়েছে ছোটভাবে, আর এই মাতৃ প্রতিমা। আর এইদিকে কিন্তু লক্ষ্মী আর সরস্বতী রয়েছে। এই কাঠের পাতাদনটা লাগানো রয়েছে কারণ কাজ এখনো বেশ খানিকটা বাকি, সেই কারণে হয়তো আমরা সেটা তোমাদেরকে অতটা ভালো মতো দেখাতে পারছি না, বাট জিনিসটা কিন্তু সত্যি অপূর্ব লাগছে। এই মুহূর্তে আমাদের সামনে দাঁড়িয়ে আছেন নিখিল দা, গৌরীবেড়িয়া সার্বজনীন শিল্পী। দাদা, তোমার থেকে এই বছর দর্শকরা কি উপহার পেতে চলেছে? উপহার পেতে গেলে মানে আমার মণ্ডপে আসতে হবে, তবে আমি বলতে পারবো আমি কী উপহার দিয়েছি। এবার আমি তো বলছি আমি আমার কাজটুকু জাস্ট করছি, উপহারটা তো আমাকে দর্শকরা দেবেন যে আমি কি কাজ করেছি না করেছি, সেটা ওনারাই বলতে পারবেন যে ভালো কি মন্দ হচ্ছে বা কি হচ্ছে, তার এক্সপিরিয়েন্সটা ওনারা দেখার পরেই হয়তো আমি বুঝতে পারবো যে আসলে আমি সত্যি কি কলকাতাকে উপহার দিতে পেরেছি। এই আর কি। আমি দেখছি পুরো মণ্ডপ জুড়ে ইটের ওপর খোদাই করা বিভিন্ন কাজ রয়েছে, আর তার সাথে এমন একটা মাতৃ প্রতিমা রয়েছে যা আমার চোখে অন্তত বিস্ময়ের মতোই লাগছে। এই বিষয়ে মানে এই ভাবনাটার ওপর তুমি যদি কিছু একটু বলো। ইটটা খোদাই নয়, এই ইটের কনসেপ্টটাও একটা মানে ভিন্ন ভিন্ন এই কারণে বলবো, হয়তো এই টাইপের টাইলস পাওয়া যায় কিন্তু ইট পাওয়া যায় না। আমি বলতে পারি ইটের ইতিহাসে হয়তো এইটা প্রথম এমন একটা ইট তৈরি হয়েছে যা আগে কখনো তৈরি হয়নি, এবং তার সাথে মাতৃ প্রতিমা অবশ্যই সেটা কার্ভিং করে করা হয়েছে, সেটা আমার হাত ধরেই সৃষ্টি হয়েছে। মানে এই ভাবনাটা নিশ্চয়ই তোমার বেশ কিছু মাস আগেই মাথায় এসছে, তো কিভাবে ভাবলে একটু যদি বলো। ভেবেছি বর্তমান সময়ে আমাদের কলকাতায় যে সমস্ত পুজোগুলো হচ্ছে তাতে বেশি মানে বৈদেশিক একটা প্রভাব দেখা যাচ্ছে। তো আমি চেয়েছি আমার দেশীয় শিল্পকে কীভাবে তুলে ধরা যায় এবং দেশীয় মাধ্যমে মানে দেশীয় বস্তু দিয়ে। তো এইটাই ছিল আমার মানে। তোমার থিমের যে নামটা রয়েছে সেইটার পেছনে যদি কিছু গল্প থেকে থাকে বা সেইটা কি? থিমের পেছনে রয়েছে মাটি ও জীবন হচ্ছে আমার থিমের নাম। এটা দিয়ে আমি এটাই বোঝাতে চেয়েছি পঞ্চভূত দ্বারা আমার শরীর গঠিত, তার মধ্যে একটা মাটি, মানে এটাকে আমরা বলি ক্ষিতি অপ্তেজ মরুদ বম। ক্ষিতি অর্থ মাটি, তো মাটির একটা কণা দিয়ে আমার শরীর গঠিত। কণা আমি বলবো না, মাটি আছে আমার শরীরে, এটাই বলবো। এই মাটিকে কেন্দ্র করেই মূলত এই কাজটা, এবং মাটিকে যদি সংরক্ষণ করা যায় বা তাকে যদি সুরক্ষিত রাখা যায়, এই মাটি অর্থে শুধু আমি মাটির কথা বলছি না, মাটির কথা বলছি মানে আমি যেহেতু মানুষ, আমরা তো ঈশ্বরের সৃষ্টি, তো সেই মানুষ হচ্ছে এমনই একটা জিনিস যে আমরা যাকে বলি প্রাণীর শ্রেষ্ঠ। আদৌ কি আমরা প্রাণীর শ্রেষ্ঠ কিনা সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে না বলাটা একটু কঠিন হয়ে যাচ্ছে। তো বিভিন্ন শক্তিশালী দেশগুলো ছোট ছোট দেশের উপর যেভাবে আক্রমণাত্মক একটা প্রভাব সৃষ্টি করছে এই মুহূর্তে, তাতে সেখানকার মাটি তো নষ্ট হচ্ছে, তার সাথে সাথে জনজীবন নষ্ট হচ্ছে। আমি সেই মাটির কথাও বলছি, মাটি অর্থ মানব জীবনের কথা বলছি, যে যার উপরে বেস করে এই মানে মানব সমাজ এগিয়ে যাচ্ছে। তো সেই মাটি ধ্বংস হলে আমরাও ধ্বংস হয়ে যাব, আমরাও থাকবো না। আর যদি মাটিকে সুরক্ষিত রাখতে পারি তাহলে এরকম নিদর্শন তৈরি করা যায়। এটাই আমার মানে সেই প্রত্যেকটা দেশই যদি তার দেশের মাটিকে সম্মান করে বা অন্য দেশের মাতৃভূমিকে সম্মান করে, তাহলে প্রত্যেকটা দেশের মাতৃভূমি বাঁচবে, আমরা বাঁচব, এবং বিশ্ব একটা সুন্দর বা শান্তিপূর্ণ বাতাবরণ সৃষ্টি করবে। এইটাই হচ্ছে এই মানে ভাবনাটার মূল লক্ষ্য। অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য দাদা। তোমার এই বছরের পুজো সফল হোক এই কামনা করব। তোমাকে অসংখ্য ধন্যবাদ, এবং তোমার যারা দর্শক আছে তাদেরকেও বলবো অবশ্যই আসবেন, দেখবেন। আপনারা আসলে আপনাদের যে মন্তব্য সেটাতেই আমার উপকার।